যাত্রা দেখার পরে মোহাম্মদ আলম মিয়া। আশেপাশে কোথাও যাত্রাপালা হবে আর শহর আলী সেটা দেখতে যাবে না, তা কি করে হয়? 10 গাঁও দূরে হলেও শহর আলী সেখানে যাওয়া চাই। যাত্রা শেষ হলে যদি বেশি দূরের পথ হয়, শহর আলী সেই যাত্রা প্যান্ডেলেই চাটার উপর ঘুমিয়ে পড়ে চাদর মুড়ি দিয়ে। বেলা 10টা নাগাদ ঘুম ভাঙলে শহর আলী বাড়ি ফিরে আসে। তার মা কোনো কিছু জিজ্ঞেস করলে বলে, ওই অমুকদের বাড়িতে ঘুমিয়েছিলাম। মা সরল মনে সেটাই বিশ্বাস করে, কেননা সেই আমলে আমরা ও অনেকে সমবয়সী সাথীদের সাথে গল্প করতে করতে তাদের বাড়িতেই ঘুমিয়ে পড়তাম। যা হোক, এবার শহর আলী জানতে পারল যে গোপালগঞ্জ টাউনে দীপালি অপেরার যাত্রাপালা হবে। তাকে আর আটকায় কে? আরও শুনেছে আজ নাকি কোহিনূর যাত্রা মঞ্চস্থ হবে। রাত 8টার মধ্যে রাতের খাবার খেয়ে 2 টাকা নিয়ে গায়ে চাদর জড়িয়ে মাকে বলল, আমি চৌধুরী বাড়ি যাচ্ছি, আজ রাতে আর ফিরব না। আসলে রাত 10টায় যাত্রা শুরু হবে, তাই সে 2 ঘন্টা আগেই বেরিয়ে গেল। তিনটি জিনিসের জন্য শহর আলী যাত্রা দেখতে যায়। ওই তিনটি জিনিস তাকে খুব টানে। তিনটি জিনিস হলো নাচ, কমেডি এবং বিবেকের গান। গ্রামে যখন নাটক হয় তখন সে ওগুলো নাটকের ফাঁকে ফাঁকে পরিবেশন করে। 2.25 মাইল হেঁটে গিয়ে যাত্রার কাউন্টার থেকে 1.5 টাকা দিয়ে একটা টিকিট নিয়ে যাত্রা মঞ্চের একেবারে সামনে গিয়ে বসল শহর আলীর। সামনে বসার উদ্দেশ্য হলো সব কিছু ভালো করে দেখা এবং যদ্দূর সম্ভব আত্মস্থ করা। যথাসময়ে অর্থাৎ রাত 10টায় বন্দনার মধ্য দিয়ে যাত্রা অনুষ্ঠান শুরু হলো। নাচ হলো, গান হলো, তারপরে মূল অনুষ্ঠান যাত্রাপালা। শহর আলী ফেরিওয়ালার নিকট হতে 2 আনার বাদাম কিনে চিবুতে চিবুতে যাত্রা দেখতে লাগলো গভীর মনোযোগের সঙ্গে। যাত্রার ফাঁকে ফাঁকে নাচ ও কৌতুক অনুষ্ঠান চলছে। সিরিয়াস দৃশ্যে বিবেক আসে, গায়ে তার জরাজীর্ণ পোশাক। সে দিক নির্দেশনামূলক গান গেয়ে যায়। শহর আলী বিবেকের গান মুখস্থ করার যথাসাধ্য চেষ্টা করে। যাত্রাপালা কোহিনূর শেষ হলো আনুমানিক রাত 3:30টায়। এখন শহর আলী যাবে কোথায়? যদিও আধা মাইল দূরে তার মামাতো বোনের বাসা আছে, কিন্তু এত রাতে সেখানে গেলে বোন কি বলবে? তার সাথে তো আর যাত্রা দেখার কথা বলা যাবে না। তখন অনেকেই যাত্রাপালা দেখাকে ভালো চোখে দেখত না। 7-5 ভেবে শহর আলী বাড়ির দিকেই রওনা দেয়। বাড়ি যাওয়ার পথে একটা নদী আছে, যেটাকে কাটা নদী বলা হয়। নদীর ঘাটে এসে দেখা গেল খেওয়া ঘাটে মাঝি বা খেয়া নৌকা কিছুই নেই। অগত্যা সে অন্যমনস্কভাবে ভাবতে ভাবতে শ্মশানঘাটের দিকে এগিয়ে গেল। উল্লেখ্য, নদীর পাড়ে কিছুটা পশ্চিম দিকে শ্মশানঘাট এবং শ্মশানঘাট থেকে একটু উপরের দিকে লাশ কাটা ঘর, অর্থাৎ পোস্টমর্টেম রুম। হঠাৎ শহর আলীর মনে হলো, ওই লাশ কাটা ঘরের টেবিলের উপরেই তো ঘুমানো যায়। যেই ভাবা সেই কাজ। দুর্দান্ত সাহসী শহর আলী ওখানেই গেল। দেখলো লাশ কাটা ঘরের দরজা খোলা রয়েছে। সে ঢুকে গেল ওই ঘরে এবং নিজের কাছে থাকা শীতের চাদর মুড়ি দিয়ে
অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। বেলা 10:30টার দিকে একটা ডেড বডি নিয়ে পোস্টমর্টমের জন্য নিয়ে এলো একদল লোক। তাদের মধ্যে ডোম রঘুনাথ অগ্রভাগে। রঘুনাথ ঘরে ঢুকেই দেখে চাদর মুড়ি দিয়ে একটা মানুষ ঘুমিয়ে নাক ডাকছে। ভুল দেখছে কিনা সেটা রঘুনাথ নিজের 2 চোখ রগড়ে নিয়ে আবার দেখল, না, সে ঠিকই দেখছে। বিস্ময়ের ঘোর কাটিয়ে ডোম রঘুনাথ বাইরে অপেক্ষারত কয়েকজনকে ডাকল। জনাচারেক পোস্টমর্টেম রুমে ঢুকলো। তাদের সামনেই রঘুনাথ শহর আলীকে ধাক্কা মেরে জাগিয়ে তুলল। শহর আলী জেগে দেখে রঘুনাথ ও আর 3জন লোক তার সামনে দাঁড়িয়ে। শহর আলী ডোম রঘুনাথকে আগে থেকেই চিনত, তাই বলল, রঘুদা, কি হয়েছে? রঘু বলল, তুমি এখানে কেন? এটা তো লাশ কাটার ঘর, এখানে কেউ ঘুমায়? শহর আলী বলল, রঘুদা, রাত্রে যাত্রা দেখে বাড়ি ফিরতে না পেরে খুব ঘুম আসায় এখানে এসে ঘুমিয়েছি। রঘুনাথ অবাক হয়ে বলল, তোমার এত সাহস? যেখানে দিনের বেলায় ভয় কেউ আসতে চায় না, সেখানে তুমি রাতের বেলা চাদর মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমিয়েছিলে? শহর আলী বলল, ভয় বলে আমার কিছুই নাই। ঠিক আছে, তোমার যদি কোনো কাজ থাকে করো, আমি চলে যাচ্ছি। এই বলে লুঙ্গিটা ঠিক করে চাদরটা গুছিয়ে নিয়ে ঘর হতে বেরিয়ে পড়ল। রঘুর সাথে অন্যান্য যারা এসেছিল তারা খুব অবাক হলো দেখে শহর আলী বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে আপনাদের আর অবাক হতে হবে না। এরপর দ্রুত বেগে খেয়াঘাটের পথ ধরল বাড়ি যাওয়ার জন্যে।